তোমার সঙ্গে আমি হারিয়ে যাব ঘুমের দেশে। সেই মিথ্যা, সেই ব্ল্যাক। ফার্স্ট অ্যালবামে যখন কাজ করছিলেন তখন আমাকে বললেন তুমি কি একটা গানে আমাদের সাথে ভয়েস দিবা নাকি। তো তখন আমি বললাম হ্যাঁ আমি গাইবো। যখন আমি গাওয়া স্টার্ট করি গানটা, তখন কানে যে হেডফোন পড়তে হয় এটা আমি জানতাম না। আমি জোরে জোরে চিৎকার দিয়ে গলা ছেড়ে যেভাবে ছোটবেলায় গান শেখানো হয়েছিল ওভাবে গাওয়া স্টার্ট করলাম। কত বছর হবে যে আপনি বাংলাদেশের সাংবাদিকতা 20 বছরের মতো এন্টারটেইনমেন্ট সেকশনের এডিটর ছিলাম। বাট তার আগে আমি ম্যাগাজিনের এডিটর ছিলাম, ক্যাম্পাসের এডিটর ছিলাম। আপনি এর আগে যে ইউনিভার্সিটিতে আপনি ফেলোশিপের জন্য গিয়েছিলেন 2021-এ, সেই একই ইউনিভার্সিটিতে আপনি পিএইচডি করছেন এবং ফুল স্কলারশিপে। আমি অ্যাপ্লাই করার পর কিন্তু ওরা 2বার কি 3বার আমাকে অ্যাকসেপ্ট করে, কিন্তু তখন আমি ফান্ডিংটা পাই না। তো আমি বলছি যে ফান্ডিং ছাড়া আসলে সম্ভব না। তারপর ফাইনালি আমি 2025 সালে আমি ফান্ডিং পাই সেম ইউনিভার্সিটি থেকে। নিপুণ ভাই প্রসঙ্গ আসি, দুজনের মধ্যে যে বন্ডিং, যে আপনারা দুজনের কাজের সময়টা খুব সাপোর্ট করেন। 2024-এ যখন তিনি জোড়া পুরস্কার পেলেন তখন তিনি গান করেছিলেন, পুরস্কারটা আমি পেয়ে গেছি, এলিটা শুনছো মঞ্চে। ও মাই গড, এই মোমেন্টটা কি স্মরণ করতে চাই। না, ওর ইয়েটা হচ্ছে যে আমি যখন থাকি না তখন সেই পুরস্কারগুলো পায় সবসময়। আপনাদের কখন দ্বন্দ্বটা বেশি হয়? আমি একটু মেজাজি মানুষ, তো কখন যে রেগে যাই আমি জানি না। এটা ডেফিনেটলি নিপুণ হয়তো বেটার বলতে পারে। হৃদয়ে ঝরে আকাশ পাতাল কত ডাকা ডাকি, সারা রাত্রি তোমার স্বপ্নে নির্ঘুম জেগে থাকি, কত সাদ নিবিড় করে তোমাকে ভালোবাসি। দর্শক সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইটের সঙ্গে রয়েছি মৌ। আজ আমার যিনি অতিথি দর্শক, তিনি শুধু কণ্ঠে নয়, তিনি কলমেও কিন্তু অনন্য। তাকে নিয়ে বলতে গেলে যদি একদম আগে থেকে শুরু করি, সেই মানুষটির জন্ম চট্টগ্রামে, এরপর বাবার চাকরির সুবাদে চলে যান তারা সৌদি আরবে। দাম্মামে তার সেই সময়টা কেটেছে এবং খুব সুন্দর সময় কাটিয়ে যখন তিনি ফিরে এলেন, এর মাঝে তো অনেক গল্প। সেই গল্প না হয় আজকে আমরা আড্ডার মাধ্যমে জানবো। তিনি একাধারে একজন সঙ্গীত শিল্পী, একজন লেখক, একজন সাংবাদিক, একজন উপস্থাপক, এবং তিনি নিজেকে অন্যভাবে সবার সামনে তুলে ধরেছেন। তার পার্সোনালিটি, আমি এই শব্দটির আগে আরেকটি শব্দ যুক্ত করতে চাই, স্ট্রং পার্সোনালিটি, আমাদের সবাইকে খুব মুগ্ধ করে। এবং তিনি যখন কোথাও যান বা কোনো আড্ডায় থাকেন, তার যে পার্সোনাল অরা রয়েছে সেটা আসলে সবার মাঝে ছড়িয়ে যায় এবং একটা পজিটিভ এনার্জি দেয় আমাদের সবাইকে। তার কণ্ঠ একেবারেই আলাদা। যখন কোনো বড় মঞ্চে কিংবা মহামঞ্চে বা স্টেজে আমরা তার কণ্ঠটা শুনি, তখন আমরা আলাদা করে আইডেন্টিফাই করতে পারি যে মানুষটিকে, সেই সুরের মানুষ, সুরের জগতের মানুষ বা সুরের আকাশে যার বিচরণ, সেই মানুষটি আজ আমার সঙ্গে রয়েছেন। ঠিক 3 বছর পর যদি আবারও কখনো সুযোগ হয় তার সামনে আমার বসবার কিংবা তার ইন্টারভিউ নেবার, তখন আমি তার নামের আগে ডক্টর শব্দটি বলতে পারবো, কারণ তিনি এখন পিএইচডি করছেন মাস কমিউনিকেশনে এবং তার যে সাংবাদিকতার ক্যারিয়ার সেটা দীর্ঘদিনের, 2 দশকেরও বেশি সময় জুড়ে। সেই মানুষটি রয়েছেন আজ আমার সঙ্গে। আমি খুবই নার্ভাস, কারণ খুবই কাকতালীয়ভাবে আমি তার স্টুডেন্ট, তো সেই জন্য আমার মনে হয় যে আজকে আমার নার্ভাসনেসটা খুবই বেশি। এবং আমি পরীক্ষার আগের রাতে স্বপ্ন দেখতাম যে আমি পরীক্ষা দেই, গত রাতে আমি স্বপ্ন দেখেছি তার ইন্টারভিউ নিচ্ছি। তার মানে বুঝুন যে আমার কতটা বাজে অবস্থা। আমার সঙ্গে রয়েছেন আমাদের অত্যন্ত ভালোবাসার সঙ্গীত শিল্পী, সাংবাদিক, লেখক, উপস্থাপক এলিটা করিম। কেমন আছেন? ও মাই গড, আমি তো এখন অনেক ওভারওয়েলমড হয়ে গেলাম। না না, আমি সত্যি সুন্দর ইন্ট্রোডাকশন, থ্যাংক ইউ। আমি সত্যি নার্ভাস। আমি জানি না যে কোন জায়গা থেকে শুরু করব। আমার মনে হলো যে সহজ শব্দ দিয়ে শুরু করি। হ্যাঁ প্লিজ। বন্ধু প্রিয় বা বন্ধু, যে গানটি কনাপু এবং আপনি দুজন একসঙ্গে গেয়েছেন, 2 বন্ধু, এবং সম্ভবত ভুল না করলে প্রথমবারের মতো দুজনের একসঙ্গে গান গাওয়া। একদম ঠিক। তাহলে এই গানের গল্প দিয়ে শুরু করি। আচ্ছা। Welcome to ICCL. ICCL is ready to elevate your experience, be it a socio-cultural celebration, a corporate event, or any special gathering, making each moment truly memorable. ICCL, elegant venue, delectable dining. কিছুদিন হলো আমাদের যে কি বলে এটাকে ফ্রেন্ডশিপস ডে, হ্যাঁ বন্ধু দিবস। আমি না এখনো ঠিক মতন জানি না কোন দিনটা হয়, বাট আমি যতটুকু জানি যে অগস্টের প্রথম রবিবার বা সেকেন্ড রবিবার এরকম একটা মনে হয় বন্ধু দিবস হয়। তো তখন ঠিক তার আগে আমি আর কণা
আমরা বাপ্পাদা এবং তানিয়ার ওই দিন অ্যানিভার্সারি ছিল, তো আমরা ওনাদের বাসায় কোনো অ্যানিভার্সারি জন্মদিন হলে আমরা দাওয়াতের জন্য ওয়েট করি না, আমরা গিয়েই মানে খাওয়া সারপ্রাইজও না, আর এখন এগুলো আর ওনারা জানে আমরা আসবো। তো আমি আর কনা ছিলাম, তখন আমাদের মধ্যে একটা কথা হচ্ছিল, এবং আমার একটা পার্সোনালি আমার একটা ইচ্ছা ছিল অনেক আগে থেকে, যে কনা তো আমার খুব ভালো বন্ধু, এর জন্য তার সাথেই একটা যদি ডুয়েট করা যায়, কোনো একটা মজার কোনো একটা গান করা যায়। কারণ তুমি যদি খেয়াল করো কনার ভয়েসের যে টেক্সচারটা আমারটা খুবই আলাদা, খুবই একেবারেই আলাদা, হ্যাঁ। কিন্তু কাজ কিন্তু আমরা মোটামুটি শুরু করেছি, কিন্তু অ্যারাউন্ড দ্য সেম টাইম আমরা শুরু করেছি কাজ। তো তখন আমরা কথা বলছিলাম যে আচ্ছা আমরা একটা গান যদি এখন করতে পারি, আমি সামারে আসছি, 3 মাসের জন্য আসছি, তো এর মধ্যে যদি একটা গান আমরা করতে পারি বন্ধুকে নিয়ে, আমরা সেলিব্রেট করব ফ্রেন্ডশিপ, তখন কে আমাদের গানটা কে শুরু করে দিবে, কে মিউজিক করবে? তখন সামনে ছিল বাপ্পাদা, দাদা যদি আপনি করে দেন, হ্যাঁ করবো, সমস্যা নেই। তো এই গানটা ফাইনালি বের হয়, রিলিজ হয়। এটা আমার বাপ্পাদার এবং মিউজিক এন্ড কম্পোজিশনে বের হয়। এটা মিউজিক আর কম্পোজিশন বাপ্পা মজুমদার, এবং লিরিক্স লিখেছেন সোহেল আরমান, অভিনয়শিল্পী, এবং খুব ভালো লেখেন উনি। অনেক গান কিন্তু ওনার লেখা, বেশ নামকরা কিছু গান ওনার লেখা, দাদারও অনেক গাওয়া গান আছে ওনার লেখা। তো আই ফিল ভেরি প্রিভিলেজড, আই থিঙ্ক আই এম ভেরি প্রিভিলেজড, এবং খুব ভালো লাগছে এটা দেখে, যে মানে সোহেল আরমানের লেখা, বাপ্পা মজুমদারের সুর করা, এবং স্বাক্ষর বলে একজন ইয়াং ফিল্ম মেকার, একজন অ্যাসপায়ারিং ডিরেক্টর, সে আমাদের একটা ভিডিও বানিয়ে দেয় আমাদের দুজনের জন্য, দুই বন্ধুর জন্য একটা সুন্দর। এবং গানটি এত মিষ্টি, আমার মনে হয় যে কোনো বন্ধুদের আড্ডা, কিংবা হয় না অনেক সময় রিইউনিয়ন হয়, যে কোনো একটি ব্যাচ বা কোনো একটি বিশ্ববিদ্যালয়ের এত বছর পূর্তি, ওই জায়গার জন্য এই গানটি একেবারে পারফেক্ট। হ্যাঁ, মানে আমি জানি না কতটুকু আজকালকার ছেলেমেয়েরা বা যারা ইউনিভার্সিটিতে পড়ে বা স্টুডেন্টস, তারা কতটুকু গানটাকে গ্রহণ করেছে বা কতটুকু লাইক করছে জানি না, বাট গানটা আসলে অনেক সুইট এবং অনেক সিম্পল। বাপ্পাদার একটা, আমার মনে হয় যে একটা সিগনেচার আছে ওনার উনি যখন গান বানান, একটা সিম্পলিসিটি থাকে, কিন্তু একটা ইনোসেন্স থাকে। তো ওইটাই যখন আমি এই গানেও পেলাম, আই ওয়াজ ভেরি হ্যাপি। আমি বলতে দাদা থ্যাংক ইউ, আপনার এই সিম্পলিসিটি, এই সিগনেচারটা, এই মানে ইনোসেন্সটা কিন্তু ফুটে উঠছে। দ্যাটস অল আই নিড। আমার এখন এই গানটা কতটুকু শেয়ার হচ্ছে, কারা গাইছে, কারা এই গানটা নিয়ে, এত আমার মাথায় নেই। আমি জানি গলা ভাঙা, টানা শো করতে হচ্ছে, আমি একটু গরম কফি খাই, প্লিজ 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 প্লিজ। আমি ভাবছি যে টানা যেহেতু শো করতে হচ্ছে, এবং আরেকটু আগেই আসবার কথা ছিল আমাদের এই শোতে আপনার, কিন্তু শো এর কারণে সেই সময়টা আমরা মিলাতে পারছিলাম না। সো এবার এসে কতগুলো শো করা হলো? আমার কিন্তু অনেক শোজ করা হয়েছে এবার এসে, তা কিন্তু না। এক তো গরমকাল, মানে আবার কমও কিন্তু না আপু, কমও না। আমি বলি সামার সিজনে আসলে আমাদের তো আসলে ইভেন্ট কম থাকে, অফ পিক, হ্যাঁ আমাদের ইভেন্টস কম থাকে। তাও ধরো এর মধ্যে আমরা একটা বেশ সুন্দর সুন্দর কিছু ভেনিউজে কিন্তু শোজ করা হয়েছে। একটা করা হলো যাত্রা বলে একটা ইয়ে আছে, খুব সুন্দর একটা জায়গা, অনেক পুরনো এবং আমার খুবই নান্দনিক, হ্যাঁ আমার খুব প্রিয় একটা জায়গা। তো ওখানে যাত্রা বিরতি বলে যে স্পেসটা আছে, ওখানে আমরা যারা বন্ধু সিঙ্গার্স, বড় ভাই ছোট ভাই, বড় বোন ছোট বোন, সবাই মিলে আমরা বাপ্পা মজুমদারকে একটা ট্রিবিউট দেই। এই পুরো জিনিসটা কিন্তু অর্গানাইজ করেছে সন্ধি, হ্যাঁ খায়াম শানু সন্ধি। তো বাপ্পাদার বেশ কিছু গান আমরা কয়েকজন মিলে ওটাকে আমরা কি বলি, এটাকে আবার নতুন করে কভার করেছি। লাইভ অডিয়েন্স অনেক ছিল এবং আমাদের সাথে গাইছিলেন। তো ইউ ক্যান ইমাজিন আসলে বাপ্পাদার গানগুলো ছোট বড় সবারই কিন্তু ভীষণ পছন্দের, অন্যরকম। এরপর আরেকটা ক্যাফে রেস্টুরেন্ট আছে, ওখানে ক্যাফে রেস্টুরেন্টগুলোই কিন্তু সুন্দর সুন্দর ভেনিউজ। ওখানে একটা করলাম, আমার বেশ কিছু পুরনো গান করলাম, বেশ কিছু কভার্স করলাম। একটি বোধহয় প্রোগ্রাম রয়েছে আগামীকাল, হ্যাঁ আগামীকাল একটা শো আছে বাটারনোট জ্যাজ ক্যাফে। এই ভেনিউটাও কিন্তু খুব পপুলার হয়ে গিয়েছে, কারণ এই ভেনিউতে অনেকে অনেক রকম অনেক টাইপের গান করছে। এবং এখানে কিন্তু একটা সপ্তাহে 2-3 দিন তো শো হয়, প্রোগ্রাম হয়, একটা ওপেন মাইকও হয় এখানে সপ্তাহে একদিন। তো যে কেউ এসে এখানে কমেডি করতে পারে, গল্প বলতে পারে, গান গাইতে পারে, কবিতা বলতে পারে। এই যে নতুন নতুন যেই ধারাগুলো অ্যাড হচ্ছে না আমাদের বাংলাদেশে ফর ক্রিয়েটিভ পিপল, নতুন নতুন অপরচুনিটিস, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আমি ভাবলাম যে তাহলে এখানে তো করতেই হয়। তো জ্যাজ ক্যাফের যেই ওনার ইমরান, খুব ভালো একজন গিটারিস্ট,
তার পিছে আমি প্লিজ ইমরান আমাকে একবার একটা অপরচুনিটি দাও এখানে গান গাইবার জন্য, তখন সে বলছেন হ্যাঁ no বাহ, problem। দারুণ দারুণ। হ্যাঁ, তাহলে আমার আগামীকাল। এখন একটা অনুরোধ রয়েছে, হ্যাঁ আমি একটু গান শুনতে চাই, এই এই ভাঙ্গা গলা নিয়ে। যেটুকু হয়, শুধু অল্প অল্প একটু, প্রথমটুকু। আচ্ছা, যে গানটা বের হলো হ্যাঁ, বা বন্ধু রিলিজ প্রিয়। হলো কয়েকদিন আগে, বন্ধু মানে ভীষণ আপন জলের মতন, এক আকাশে রোদে মেঘে ফাগুন শ্রাবণ, বন্ধু যেন সাথে থেকো জনম জনম, কাছে দূরে সুখে দুঃখে ফুলে নরম, ভালোবাসি ভালোবাসি বন্ধু প্রিয়, যত দূরে থাকো তুমি ভালোবাসা নিও, ভালোবাসি ভালোবাসি বন্ধু প্রিয়, যত দূরে থাকো তুমি ভালোবাসা নিও। ও দুর্দান্ত দুর্দান্ত। সুন্দর, এই অংশটুকু এত চমৎকার, মানে মুগ্ধ হয়ে শুনছি। আমি ভাবছি যে আমি দূরে কোথাও বসে হয়তো কাউকে এরকম ভয়েস পাঠাবো, এরকম Voice বাজে টা না? ভয়েস, এই না, অবস্থা না, গলা না, ভাঙা। না, একদমই তাই না। গানের তো অনেক গল্প, আমার আরো জানতে ইচ্ছে করছে যে আমেরিকায় বসে হ্যাঁ, ওখানে আপনি কিভাবে সঙ্গীতের চর্চা করেন, বা ওখানে কি কোনো প্রোগ্রামে গান গাওয়া হয়? ওখানে আসলে খুবই মানে ঘরোয়া টাইপের কিছু প্রোগ্রাম, অবশ্য আমি টাইমও পাই না ওখানে, আমার পড়াশোনার একটা Pressure। চাপ থাকে, কিন্তু ওখানে বাংলাদেশি কমিউনিটির মধ্যে যখন কোনো প্রোগ্রাম হয় এবং আমার মনে হয় যে এই প্রোগ্রামটা করা যাবে, সবকিছু বলে না একটা কথা যে ব্যাটে বলে মিলছে মিলে যায়, সবকিছু, হ্যাঁ, তখন আমি করেছি। আমার বন্ধু ফুয়াদ আল মুক্তাদির, দীর্ঘদিন আমেরিকা, দীর্ঘ সময়। হ্যাঁ, সে তো একজন আমেরিকান হ্যাঁ, সিটিজেন American আসলে, citizen কিন্তু আসলে, বাংলাদেশে এসে সে অনেক এখনো শোজ করছে, গান বাজনা করছে। ওর সাথে আমি একটা পার্টনারশিপে গিয়েছি, Okay. just যোগ করছি, নট Okay, ওরকম okay. কোনো সিরিয়াস পার্টনারশিপ না, ফুয়াদ ফিচারিং এলিটা। হ্যাঁ। আরো 15-20 বছর আগে থেকে আমার একটা স্বপ্ন ছিল যে ফুয়াদ ফিচারিং এলিটা, একটু প্রোগ্রামস হবে, শোজ হবে, গান হবে, তো তাই হচ্ছে এখন। আমরা দুজন দুই স্টেটে থাকি, সে ক্যালিফোর্নিয়াতে, আমি অ্যারিজোনাতে। হ্যাঁ। আসলে ওভাবে দেখাও হয় না, কথাবার্তা হয়, হোয়াটসঅ্যাপে একটু গসিপ গুসিপ হয়, এই কিন্তু একসাথে গান গাওয়া হচ্ছে। আপনার প্রথম কনসার্ট যখন আমি একদম সরাসরি দেখেছিলাম, সেটা ছিল ফুয়াদ ভাই আপনি একসাথে করেছিলেন, জিপির কোন একটি কনসার্ট ছিল, এবং কাকতালীয় ভাবে আমি একটা হোস্ট ছিলাম। তাই সেটা ছিল ঢাকাতে, আপনার মনে আছে আচ্ছা। কিনা আমি ঠিক জানি না। এখন যে আমরা বলি যে আইসিসিবি, রাইট, এটা 2019 সালের 2019 সালে Right, right, এক্স্যাক্টলি, right, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ফুয়াদ ভাইয়ের সাথে আমি অনেকগুলো ট্রাভেল করেছিলাম পুরো বাংলাদেশে, ঢাকাটাতে আপনি ছিলেন। আচ্ছা, ফুয়াদ ভাই আপনি, আমার মনে আছে যে আমি হ্যাঁ, আমি একটা, আপনি কি একটা কালারে, ব্ল্যাক কালারের একটা Black-ই, কোনো ড্রেস black-ই, পরা আমি ছিল, black-ই আমি একটা পরে ব্লু বেশি। শাড়ি পরে আপনার সঙ্গে ছবি তুলতে এলাম, কারণ আচ্ছা, আপনাকে আমার আচ্ছা। ভীষণ পছন্দ। এবং তারপর কারণ পছন্দের জায়গাটা শুরু হয়েছিল আরো অনেক আগে থেকে, সেই গল্পটা আমি একটু পরে যাব। আচ্ছা। আমার মনে আছে যে আপনার এবং আশফাক নিপুণ ভাইয়ের যখন বিয়ে হলো 15-তে, 16-তে আবার প্রথম আলো আপনাদেরকে নিয়ে একটি চমৎকার আয়োজন করেছিলেন, মানে একটা নকশার ব্রাইডাল উৎসব ছিল, সানসিল্ক নকশা বা অন্য, তখন আমার এক্সাক্ট মনে নেই নামটি, মানে নকশার বিয়ে উৎসব, এটা মনে আছে। ওখানে আমি উপস্থাপনা করেছিলাম এবং আপনারা একসঙ্গে আপনাদেরকে নামানো হয়েছিল। আমার মনে আছে, এবং আমার না এগুলো একদম আমি পারি না করতে, আপনি সাজতে এরকম চাইছিলেন না? সাজতে, হ্যাঁ, আমি একটা একটা লাল জামদানি পরে গেছি, তো ওখানে যারা ছিলাম কি তুমি এইভাবে বউ সেজে আসছো, ওটা আমার বউয়ের মোটো শেষ, তো পর্ব শেষ, আমি আবার কেন বউ সাজবো, না তোমার কই, বউয়ের যে একটা ওড়না থাকে হ্যাঁ, ওটা হ্যাঁ, কই, তোমার গয়নাগাটি কোথায়, মানে ওরা সবাই খুব আমাকে দেখে খুব ডিসঅ্যাপয়েন্টেড। আমি এখন রিয়েলাইজ করছি জিনিসটা, যে আসলে হয়তো এগুলো না আসলে মজার কিছু মুহূর্ত, এবং তখন আসলে বয়সও কম ছিল, প্লাস তখন এরকম মনে হতো যে উফ আবার কি এরকম বউ সাজাসাজি ভাল লাগে না আমার, উফ এত খ্যাত, এগুলো মনে করতাম। এখন মনে হয় কি যে এগুলো কিন্তু মজার কিছু মুহূর্ত, মেমোরিজ, এগুলোকে আসলে আমাদের এনজয় করা উচিত, কারণ জীবন শুধু একটাই আসলে। ওটা তো খুব মজার ছিল, দুজনে একসঙ্গে আমরা নামছেন। নামছি মানে কি, আমাদের লিটারালি ঘোড়ার গাড়ি থেকে ঘোড়ার গাড়ি করে আমাদের আনা হয়েছে, নামানো হয়েছে, আর আমি তো বিরক্ত যে উফ এই গরমের মধ্যে আবার এগুলো কেন। কিন্তু আই এম রিয়েলি গ্রেটফুল, এবং আমার না ওই সময়ের কোনো ছবি বা কোনো ভিডিও, আমার কাছে অনেক ছবি আছে, আমার কাছে আছে, আমি সব দিয়ে দেব। এখন আমি আবার গানে ফিরতে চাই, সেই মিথ্যা, সেই ব্ল্যাক প্রথম অ্যালবাম, সেই সময়ে ফিরে যাব। ব্ল্যাক তো খুবই নামকরা একটা ব্যান্ড, এবং ওই সময়ের মানে যে অরিজিনাল যেই যারা, তারা মানে একটা অন্যরকম অবস্থা ছিল তখন। তারা তাদের ফার্স্ট অ্যালবাম নিয়ে কাজ করছিলেন, তো ফার্স্ট অ্যালবামে যখন কাজ করছিলেন তখন আমাকে বললেন যে তুমি কি একটা গানে আমাদের সাথে ভয়েস দিবা নাকি।
মৌ তখন আমি মাত্র বাংলাদেশে আসি নতুন, হুম। আমার মানে মানে সেটেল ডাউন করে থাকা স্টার্ট করছি, হ্যাঁ। আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি, আমার ভাষা তখনও ক্লিয়ার না, আমি একটা মিক্সড ভাষা বলি, আমি রাস্তাঘাট চিনি না। তখন আমি একটা স্টুডিও দেখতে কেমন আমি সেটাও জানতাম না, যে ভিতরে গিয়ে স্টুডিওতে যে গান কেমনে গাইতে হয় এগুলো আমি কিছুই জানি না। এর মধ্যে আমি এরকম একটা অফার পাই এবং আমি বলছি হ্যাঁ, কারণ আমি সব কিছুতে হ্যাঁ বলতাম, যে চলো এখানে একটা এরকম একটা কাজ হচ্ছে, যোগ করে বলছি একটা জিনিস, খুব এক্সাম্পল, যে চলো আমাদেরকে ঘাড়ের মধ্যে মানে ভারী অনেকগুলো জিনিস নিয়ে যেতে হবে, যাবা? আমি বলতাম হ্যাঁ চলেন। মানে সবকিছু আমার সবকিছু নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য, মনে হচ্ছে হঠাৎ করে বড় হয়ে গেলাম। তো তখন আমি বললাম হ্যাঁ আমি গাইবো। তখন আমার পৃথিবীর 11 নম্বর ট্র্যাক আমার এখন মনে আছে, গানটার নাম মিথ্যা। ওই গানে ভয়েস দিতে আমি যাই এবং ওখানে সবাই ছিলেন তখন, জন ভাই, তাহসান ভাই, টনি ভাই যিনি ড্রামসে ছিলেন, মিরাজ বেসিস্ট, তারপর গিটারিস্ট জাহান ভাই। এবং ওই সময়ে মানে সাউন্ড রেকর্ডিং এসব কাজগুলো করছিলেন দূরে ভাই, এবং মুবিন ভাই যিনি খুবই নামকরা একজন সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন, তখন উনি ছিলেন ওখানে। আমার মনে আছে ব্ল্যাকের যে অ্যাক্সিডেন্টটা হয় 2005 সালে আই থিঙ্ক, তখন উনি মারা যান আসলে ওখানে ওই সময়। আই ফিল সো গুড যে আসলে এত মানে কি বলবো, এত বড় বড় ভালো মিউজিশিয়ানস এবং ইঞ্জিনিয়ার্সদের সামনে আসলে আমি এই গানটা গাই। যখন আমি গাওয়া স্টার্ট করি গানটা, তখন কানে যে হেডফোন পড়তে হয় এটা আমি জানতাম না, আমি জোরে জোরে চিৎকার দিয়ে গলা ছেড়ে যেভাবে ছোটবেলায় গান শেখানো হয়েছিল ওভাবে গাওয়া স্টার্ট করলাম। তখন বলছে প্লিজ স্টপ স্টপ স্টপ, ওই সাইড থেকে তুমি কানে এটা দাও এবং একটা শোনো এবং শোনো, এত জোরে গেও না, মানে তোমার টোনটাকে অ্যাডজাস্ট করো তারপর গাও। ওভাবে তারপর গাওয়া হলো গানটা। এখন কি মনে আছে একটু গাওয়া সম্ভব? আমি সেদিনই গানটা গাইলাম, হ্যাঁ ভয় ভয় বলছি কভার করে। আমি যদি আমার অংশটা যেতে পারি। তোমার সঙ্গে আমি হারিয়ে যাব ঘুমের দেশে, লুকাবো বাতাসের দিনে, হেঁটে যাব বহু দূর। এটাই ছিল আমার অংশ। এবং এখান থেকে কিন্তু এলিটা করিমকে সবাই চেনা শুরু করলো স্ট্রেঞ্জলি। হ্যাঁ, এই চারটা লাইন এবং তারপরে তো গল্পগুলোর অন্যরকম। সেই গানের গল্পে যদি আমরা এখন ডুবে থাকতে চাই, সেই অন্তহীনের কথা চলে আসবে, সেইখানকার যে গানটি হৃদয়। তার আগে কিন্তু আমার ব্যান্ড আছে, রাঙা। হ্যাঁ, রাগার প্রসঙ্গে তো যাইনি। রাগার ওই সময়ের মানে গানগুলো, এবং আপনি একটু ডিফারেন্ট প্যাটার্নের গান করতেন, সেই গল্পে যদি একটু ছোট করে আমরা যাই। খুব ছোট করে বলছি। তখন আমি নর্থ সাউথে পড়তাম, নর্থ সাউথেরই একটা গ্রুপ, আমাদের আশিক ভাই আমাদের সিনিয়র ছিলেন তখন, ওনারই কিন্তু লেখা গান, ওনারই সুর করা বেশিরভাগ গানগুলো রাগা অ্যালবামের। তো তখন আমরা একসাথে সবাই হয়ে ক্লাসের ফাঁকে ফাঁকে মাঝখানে আমরা গানগুলো রেকর্ড করি। বালম ভাই রেকর্ড করে দেন আমাদের গানগুলো। বালম ভাইয়ের বাসায় আমরা সারাদিন ক্লাসের পরে বসে বসে গানগুলো রেকর্ড করি। শুরুর দিকে হাবিব ভাইও ইনভলভ ছিলেন একটা গানে। তো ওগুলো খুব সুন্দর মেমোরিজ। আর্ট অফ নয়েজে গিয়ে আমরা রেকর্ডিং করেছিলাম। তো যাই হোক, আমাদের ফাইনালি অ্যালবামটা হয় 2005-এ অ্যালবামটা বের হয় এবং সবাই খুব পছন্দ করে, অ্যাপ্রিশিয়েট করে অ্যালবামটা। কিন্তু কারণ আসলে গানগুলো একটু অন্যরকম ছিল। এখনো দেখলাম, এখনো আমি একটা দুটো গান কভার করি যখন আমি কোনো শো করি লাইভ। খুব ভালো লাগে যখন দেখি যে এই জেনারেশনেরও যারা গান আসলে পছন্দ করে, তারা ওই সময়ের 2005 সালের যে অ্যালবামটা বের হয়েছে ওই গানগুলো রেফারেন্স টানে বা গানগুলো শুনে থাকে, এবং আমি যখন গাই তারাও আমার সাথে গানগুলো গায়। খুব ভালো লাগে, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেই সময়গুলোতে এখন অনেক মিস করেন, কারণ এখন তো প্রত্যেকের আলাদা আলাদা জায়গায়। আপনি আমেরিকাতে পিএইচডি করছেন এবং মাস কমিউনিকেশনে। সেই প্রসঙ্গে আসার আগে আমি একটু যদি যাই, যে ঠিক এর আগের বার যখন আপনি এলেন, আমার হয়তো ভুল হতে পারে, বা তার আগের বার চিনি 1.5 চামচ, এটা একটা খুব চমৎকার একটা কাজ আপনারা একসাথে করলেন, আপনি এবং আমাদের জয় শাহরিয়ার ভাইয়া। জয় এটার ইনচার্জে ছিল, মানে কিভাবে, কারণ ও তো পিআরটা খুব ভালো করতে পারে। কিন্তু এই গানটা প্রত্যেকটা গান, 4টা গান এখানে সুর করেছেন পিলু খান। আচ্ছা। আর লিরিক্স লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গি, ওনার ফুল নাম জঙ্গি ভাই। হ্যাঁ, এবং এই ডুয়োটা তো খুবই লেজেন্ডারি ডুয়ো। তো আমার ছিল যে আপনারা আমাকে গান দেন, আমি গান গাইতে চাই আপনাদের সুরে, আপনাদের লিরিকে। আমার মনে হয় যে এটা অ্যাটলিস্ট 20 বছর পরেও শুনলে মানুষ মজা পাবে। তো চিনি 1.5 চামচ এই গানটা নিয়ে আমি সবসময় খুব সাহস করে জঙ্গি ভাইয়ের সাথে একটু লেগ পুলিং করি।
সেটা হচ্ছে যে আমি চা যখন খাই, কফি যখন খাই, তখন আমি দুধ চিনি ছাড়া খাই। হ্যাঁ। আমরা যারা একটু ইয়াঙ্গার ওই গ্রুপে আমরা তাই। আর জঙ্গি ভাই হচ্ছে সবচেয়ে বয়স্ক, উনি 2-3 চামচ মনে হয় চিনি নিয়ে দুধ চা একদম মানে মিষ্টি করে তারপর খাবে একদম একদম, টিপিক্যাল চাটগাইয়াদের মতো। আমিও হ্যাঁ, চাটগাইয়া, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, উনি, আমি ওনাকে বলি আপনি একদম মানে আমি আমার ফ্যামিলিতেও দেখি যে একদম দুধ চা অনেক চিনি টিনি দিয়ে খায়। হুম। হ্যাঁ, যেখানে ওনার বয়সে কিন্তু অনেকে চিনিটাকে অ্যাভয়েড করে, হ্যাঁ, কিন্তু উনি খুব মজা করে খান চা এরকম। তো ওইটাই আমি সবাইকে বলি যে আসলে আমাদের সব গানগুলো হয়ে যাওয়ার পরে লাস্ট যে গানটা সেটা চিনি 1.5 চামচ। হ্যাঁ। এবং ওইটা একটা কথোপকথন, তুমি যে গানটা শুনে আমি থাকো, শুনেছি গানটি। হ্যাঁ, যে কয় চামচ চিনি দিব, 1.5 চামচ, মানে এরকম একটা আর কি এটা কনভারসেশন, মজার একটা কনভারসেশন। তো এটা লেখা ওনার, তো এই আর কি এই গানটা খুবই দারুণ। গানের প্রসঙ্গে যদি মনে হয় আবার আমি ফিরছি, ওকে। কিন্তু এই মুহূর্তে একটি শব্দ আপনাকে বলতে চাই, হুম। রশিদ মল। ও মাই গড, কেন এই শব্দটা বলছো তুমি? সেটা আপনি বলুন যে কেন বললাম শব্দটা। এটা না পজিটিভ আর নেগেটিভ দুইটাই আছে, আমার দুটোই বলুন। নেগেটিভটা মাথায় চলে আসছে। ও মাই গুডনেস, এটা প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে আল রাশেদ মল। হ্যাঁ, এটা এখন আর নাই মনে হয়। আল রাশেদ মলটা দামামে, আমার মনে হয় এটা ধারান মল হয়ে গেছে। যারা দেখছেন আমাকে প্লিজ জানাবেন, যারা এখন সৌদিতে দামামে আছেন, আমাকে অনেক বছর হয়ে গেছে আমি যাই না। ও মাই গড, আমরা যখন বড় হচ্ছি তখন ওখানে এই মলটা তখন কনস্ট্রাকশন হচ্ছে। আচ্ছা, তো যখন আমরা 8-9-এ পড়ি তখন কনস্ট্রাকশন শেষ, এবং আমরা চান্স পেলেই আমরা মলে যেতাম, ওই মলটাতে যেতাম, ঘুরতাম, বার্গার খেয়ে চলে আসতাম এরকম। হ্যাঁ। তো এই মলটা ছিল কাইন্ড অফ গো টু প্লেস, মানে আমার আব্বু বা কারো একজনের আব্বু ড্রাইভ করে ওখানে ড্রপ করে দিত। তখন তো মোবাইল টোবাইল ছিল না, আর পে ফোনে আমরা ফোন করতাম, যে পিক করবে আমাদেরকে, আবার সে এসে পিক করে যেত এরকম। এখন এই মলে এরকমও হতো যে প্রচুর টিনেজ ছেলেরা মেয়েরা লুকায় লুকায় দেখা করতো, প্রেম নট নেসেসারিলি, বা দেখা করতো, যেটা অ্যালাউড ছিল না ওখানে। এখন আমাদের স্কুলে একটা ঘটনা ঘটে, যেটা এখনো আমরা যে ফ্রেন্ড গ্রুপ যারা, তাদেরকে একটু আমরা মানে মনে করলে আমাদের একটু ভয় লাগে। আমি ইন্ডিয়ান স্কুলে গিয়েছি, তো আমার বেশিরভাগই স্কুল ফ্রেন্ডসরা আমার ইন্ডিয়ান। আচ্ছা। তো এখানে একদিন আমরা তখন ক্লাস 10-এ পড়ি না 11-এ পড়ি, একটা গ্রুপ অফ মেয়ে, ওরা আসে না স্কুলে, ওরা স্কুল বাঙ্ক করে ওরা চলে গেছে রাশিদ মলে। আবার ঠিকই বয়েজ সেকশন থেকে, আমাদের একই স্কুল বাট বয়েজ সেকশন গার্লস সেকশন আলাদা, আবার বয়েজ সেকশনেরও ক্লাস 11-এর কিছু ছেলে ওরা স্কুল বাঙ্ক করে ওখানে চলে যায় আল রাশিদ মলে। এখন এরা তো সবাই আমাদের বন্ধু, আমরা কয়েকজনের সাথে টিউশনসও করি, ছেলেদের সাথে আমরা হয়তো টিউশনস করছি, মেয়েরা তো আমাদেরই ক্লাসমেট। তো আমাদেরকেই ধরা হয়েছে, আমিও ছিলাম, আরো কয়েকজন ছিল, যে বলো কি হয়েছে, কোথায় ওরা, দিস ইজ আ বিগ থিং, বাবা মারা আমাদের মানে টিচারদেরকে ধরছে, হ্যাঁ ওরা কোথায়। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলতে, কারণ আমার ইন্ডিয়ান ফ্রেন্ডরা যদি এখন এটার সাবটাইটেল দেখে যদি দেখে যে এটা নিয়ে কথা বলছি, আই ডোন্ট ওয়ান্ট টু, বাট এট দি এন্ড অফ দ্য ডে যেটা হয়েছে যে সবাইকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে কয়েকদিনের জন্য, 3-4 দিনের জন্য সাসপেনশন খেয়েটে, আবার ওরা ফেরত আসছে। আচ্ছা। তো যখনই কেউ আল রাশেদ মল বলে, তখনই আমরা যারা এটা মানে এই ঘটনাটা নিয়ে মোটামুটি একটু ইনভলভ, তারা সবাই চোখ বড় হয়ে যায়। যে তো তুমি যখন আমাকে বললে আল রাশেদ মল, আমি লাইক হোয়াট মো, এই ঘটনাটা আমি শুনেছি যে রশিদ মল, নট আল রাশেদ মল। আমি নিপুণ ভাইকে একটা ফোন করেছিলাম, কালকে একটা টেক্সট করলাম যে ভাইয়া কখন আপু থাকবে না, আপুর তো ইন্টারভিউ করবো, তো আপুর সঙ্গে তো আমার একটু কথা বলা দরকার। আমার বলে মো কোনো অসুবিধা নেই, আমি হয়তো কালকে কথা বলি। বলে হ্যাঁ, তারপর যখন আপনাকে আমি পিক করতে যাচ্ছি, দ্যাট টাইম আমরা দুজন কথা বলছি। এই ব্যাপারে কিন্তু নিপুণও জানে না, এই গল্পটা জানে না, কিন্তু সে বলেছে তুমি শুধু সবার সামনে এখন বলে দিলাম পুরো ওয়ার্ল্ডের সামনে, এটা কিন্তু সেও জানে না এখনো। ভাইয়া বলেছে তুমি শুধু নামটা বলবা, আর কিছু বলতে হবে না, শুধু রাশিদ মল। এখন ভাবলাম যে, এখন জানলাম যে আল রাশিদ মল। আপনাকে যদি বছর 2-3-এর জন্য বলা হয় যে কোথাও পাঠিয়ে দেওয়া হবে, আপনি কোন জায়গাটা বেছে নেবেন? দাম্মাম? I would love to go back home. I would love to go back home. এবং বিকজ আমি যেই সময়টা ছিলাম তখন হচ্ছে, এখন তো অনেক চেঞ্জেস এসেছে, এখন অনেক সুন্দর। আমি গেছি দাম্মাম। হ্যাঁ আই নো, এবং তুমি আমার শহরে গিয়েছো, তুমি গিয়েছিলে খোবারে। আমরা খোবারেও থাকতাম, হ্যাঁ আল খোবারে ছিলে তুমি। তো আমরা তো ওখানে বড় হয়েছি আসলে, কিন্তু আমার খুব দেখার ইচ্ছা যে আসলে এখন সোসাইটি যে চেঞ্জটা হয়েছে এখন কিরকম, ওখানে সব অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে ওখানে। তো ওগুলো আমরা এখন খালি ইউটিউবে দেখি বা ইনস্টাগ্রামে দেখি। আমাদের একটা সাউদি গ্রুপ আছে এখানে, আচ্ছা, এখানে বাংলাদেশে। আমরা সবসময় একসাথে আমরা থাকি, একসাথে আমরা একদম ফ্যামিলির মতন, আমরা তো আসলে একসাথে বড় হয়েছি। তো আমরা খালি দেখি আর কান্নাকাটি করি যে এখানে যদি আবার ফেরত যেতে পারতাম। তো ইচ্ছা আছে। আপনি কত বছর ছিলেন দাম্মামে? আমরা সারা মানে পুরো লাইফই ছিলাম আমরা। চাইল্ডহুডটা। জিনিসটা হচ্ছে কি, ওখানে একটা সময় রুল ছিল তখন, এখন আর নাই ওটা, যে যারা নন সাউদি ইন্টারন্যাশনাল বা এক্সপ্যাটস, তারা
বাচ্চারা ক্লাস 12-এর পরে আর কোনো ইউনিভার্সিটিতে পড়তে ও পারতো না মাই গড, হ্যাঁ, উইদিন দ্য কান্ট্রি, উইদিন দ্য কিংডম। ওকে, তাদেরকে নিজ নিজ দেশে বা যে যেখানে চলে যেতে চায়। হ্যাঁ। তো তখন কালচারটাই এরকম ছিল যে ক্লাস 12-এর পর যারা স্কলারশিপ পাচ্ছে বা যাদের টাকা বেশি তারা হয়তো নর্থ আমেরিকান দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমার বন্ধুরা বেশিরভাগ চলে গেছে ইন্ডিয়াতে, বা আমি বা আমার যারা বন্ধুরা বাংলাদেশে চলে এসেছি। ওই কালচারটা কিন্তু এখন আর নাই, কারণ এখন খুব ভালো ভালো ইউনিভার্সিটিস তখনও ছিল, বা তখন নন সাউদিজদেরকে অ্যালাউ করতো না, এখন অ্যালাউ করে। 12 ক্লাস পর্যন্ত শুধু 12 পর্যন্ত আমাদের সব স্কুলসে ছিল, অ্যাক্সেস ছিল 12 পর্যন্ত। তো আমি তো ওখানে আসলে আই এম আ ভ্যাকেশন বেবি। আমি বর্ন হয়েছি চিটাগংয়ে, 2 মাস বয়সে আমি চলে গেছি, কারণ আমার আব্বু তো ওখানেই থাকতেন, এবং আমি প্রথম বাচ্চা। তো আই গেস আমার আম্মু চেয়েছে যে প্রথম বাচ্চাটা বাংলাদেশে হোক বা আত্মীয় স্বজনদের মাঝে হোক। তো আম্মু তো ফ্লাই করে এখানে এসেছে বাংলাদেশে, ওখান থেকে সৌদিতে এসে ভ্যাকেশন করলো, বাচ্চা হলো। ও মানে সৌদি থেকে এখানে এখানে আসলো, বাচ্চা টাচ্চা হলো টলো, তারপর ফেরত গেছে ওখানে। দারুণ। আপনি কি চাটগাঁয়া ভাষা জানেন? ও মাই গড, আমি চারকি ভাষা একদমই আমি প্লিজ বলতে চাই না, কারণ খুব লজ্জা লাগবে আমার। আমি একটু হয়তো হঠাৎ করে বলে দিই, ওকে, হ্যাঁ, বাট আমার এটা হয় না, সুন্দর হয় না জিনিসটা বাট আসলে। চাটগাঁইয়াদের তো পুরা বুঝি, খুবই ভোজন রসিক। আপনি চট্টগ্রামের কোন খাবারটা খুব পছন্দ করেন নাকি করেন না? না, চট্টগ্রামের আমি চট্টগ্রাম কিন্তু মেইনলি বিফ খায়, আমাদের যে মেজবানটা হয়, কিন্তু আমি অনেক বছর ধরে আমি রেড মিট খাই না, এটা তুমি জানো। তো এর জন্য এখন সবাই বলে যে তুমি, মানে আমার বাবার বাড়ি, মার বাড়ি, শ্বশুর বাড়ি সব চট্টগ্রাম, তুমি মানে এটা খুব একটা বিশাল বড় শখ যে বিফ খায় না, তোকে খাওয়াবো কি। কিন্তু আপনি কি রান্না করতে পারেন বিফ? প্লিজ রান্না নিয়ে আমরা একটু যাব। আমি শুনেছি যে আপনি খুব দারুণ অমলেট বানান। ও মাই গড, নিপুণ বলছে না, এবং সেই অমলেটটা জাস্ট ওয়াও হয়। সেই অমলেটের মাঝে অনেক কিছু থাকে এবং আপনি অমলেট বানিয়ে ভাইয়াকে সারপ্রাইজ দেন। খুব ফ্লাফি একটা অমলেট হয়। রান্না বান্না আই এম নট ভেরি গুড, মানে রান্না বান্না আমি খুব একটা ভালো না, বাট আমার মনে হয় যে আমি যদি কখনো মানে ফোকাস নিয়ে করি তাহলে আমার মনে হয় যে আমি ভালো করব, কারণ আমার বিশ্বাস আমি লাস্ট 1 বছর তো আমি আমেরিকায় আছি, নিজের কাজ আমি সবই নিজেই করছি। রান্না বান্না আমাদের তো এখানে আসলে হেল্প থাকে, হেল্পিং হ্যান্ড থাকে, ওখানে নিজেই করছি সবকিছু, তো খারাপ না, ভালোই, যা বানাচ্ছি তাই খাচ্ছি। চিটাগংয়ের যদি বলো, ওখানে কিন্তু আমাদের একটা মাছ আছে, লইট্টা মাছ। লইট্টা বলি, কিন্তু আমার মনে এখানে লটিয়া বলে অনেকে, এখানে ঢাকায় শুনলাম লটিয়া মাছ, আমরা বলি লইট্টা মাছ। তো লইট্টা মাছের যে রান্নাটা হয় ওটা খুব ভালো লাগে, কিন্তু লইট্টা ফ্রাইও খুব মজা। লইট্টা ফ্রাই, আমার একটা রেস্টুরেন্ট আছে, মানে আমার রেস্টুরেন্ট, মানে আমি আর আমার 3 জন আঙ্কেল, ফুপা, মামা, চাচা, আমি 4 জন মিলে আমরা একটা পার্টনারশিপে আমাদের একটা রেস্টুরেন্ট আছে, নাম হচ্ছে নবাব চাটগা, আচ্ছা, গুলশান একে আছে। তো ওখানে ওখানে লইট্টা ফ্রাইটা হয়, এবং লইট্টা ফ্রাইটা আসলে সবাই খুব এনজয় করে। ওকে, আমি এখানে যাব। অফকোর্স, তুমি এখনো যাওনি ওখানে? আমি যাইনি এখনো, আমি আজকে মানে ফার্স্ট জানলাম। আমি ডেফিনেটলি যাব, আমি তোকে নিয়ে যাব। গল্পের এখনো অনেক কিছু বাকি। আমি এমনটা শুনেছি যে আপনি একটু অগোছালো। তো মানে তুমি নিপুণ ছাড়া আর কারোর সাথে কথা বলো নাই মনে হয়। ভালো দিক অনেক রয়েছে। সো কখনো যদি এমন হয় যে ভাইয়া কোথাও গেছেন বা তিনি আসবেন, তখন ঘর গোছানো নিয়ে একটা হুলস্থুল বেঁধে যায়, আমি একটু সেই গল্প শুনতে চাই। হ্যাঁ, আমি একটু মানে স্ক্যাটার্ড ব্রেন, আমি অনেক স্ক্যাটার্ড। খালি আমার মানে গোছানো ইন দ্য সেন্সে, ধরো তুমি যখন কোনো একটা মানুষের ল্যাপটপের ফোল্ডারও যখন দেখবে, তুমি বুঝতে পারবে যে আসলে ফোল্ডার বলতে স্ক্রিনটা, বুঝতে পারবে কতটুকু গোছানো। হ্যাঁ, যেমন আশফাকের ল্যাপটপ ইজ ভেরি, মানে খুব গোছানো, ভিতরে একদম মানে ফোল্ডার গুলো একদম সুন্দর ফোল্ডার করা, ফোন টোন। হ্যাঁ, আমার হচ্ছে 100 রকমের মানে ফাইলস 20 বার ডাউনলোড করা, সবগুলো আমার। তো হ্যাঁ, আমি একটু স্ক্যাটার, আমার ব্রেনটা একটু স্ক্যাটার থাকে সবসময়। কিন্তু একটা জিনিস কি জানো মো, এটা কেউ বুঝতে চায় না আমার এই ব্যাপারটা, যে I have a system, আমার যে chaos, যে মেসটা আছে, আমার একটা সিস্টেম আছে, আমি জানি কোথায় কি আছে সব। এক্স্যাক্টলি, কেউ টাচ করলে এটা নষ্ট হয়ে যাবে। কেউ এসে গুছাতে চায়, I'll be থ্যাংক ইউ, তুমি গুছাচ্ছ, ফাইন, বাট এখন তো আমি আরো স্ক্যাটার্ড হয়ে গেলাম, আমার কোনো কিছু খুঁজে পাচ্ছি না, এই অবস্থা হয়। কিন্তু এমনিতে নাকি আপনি অনেক কিছু খুঁজে পান না, এই অভ্যাসও আছে। তুমি নেক্সট টাইম আমার থেকে নাম্বার নিয়ে, আমি তোমাকে আমার বন্ধুদের নাম্বার, যারা আমাকে নিয়ে ভালো কথা বলবে। আমি ভালো কথা আসছি। আশফাক নিপুণ ভাই এমনটা বলেছেন যে সে আমেরিকায় রয়েছে, আমার ধরো কাজের অনেক ব্যস্ততা, এবং আমি একা একা খাচ্ছি, আমার তো খাওয়া দাওয়া ঠিক নেই, কিভাবে যেন এলিটা আমেরিকায় বসে ও খাবার অ্যারেঞ্জ করে ফেলে এই বাংলাদেশি, এবং সেটা কোনো রেস্টুরেন্টে অর্ডার করা খাবার না, ওইটা মানে হোমমেড, এবং দেখাতে যে আমি বাসায় এসে দেখি খাবার পুরো তৈরি। এত দারুণ একটি গুণ, এটা আমার খুবই খুবই ভালো লাগা সৃষ্টি করে, এবং সে এটাতে খুবই হ্যাপি। সো
আরো অনেক প্রশংসা করেছে। থ্যাংক ইউ নিপুণ, ফাইনালি থ্যাংক গড। না জিনিসটা হচ্ছে কি, আমার মনে হয় যে আমার অনেক ফ্লজ আছে, আমি হয়তো অনেক কিছু করতে পারি না, আমার অনেক বন্ধুদের মতন বান্ধবীদের মতন, কিন্তু আমি অনেক রিসোর্সফুল। যদি আমি একটা জিনিস আমাকে ম্যানেজ করতে হয়, আমি কোনো না কোনো ভাবে আমি ম্যানেজ করে করি। ফেলতে পারি। হ্যাঁ, আমি করে ফেলতে পারি, এখনো পর্যন্ত পেরেছি। এবং আরো বলেছে যে তার সবার সবকিছু মনে থাকে, যে কার কবে কোন ডেট বা এভরিথিং, শুধু নিজের জিনিসগুলো ভুলে যায়। আমার কিছু মনে থাকে না, আমি জানি না ও কি মিন করেছে। না মানে হয় থাকে না যে অন্যের কি লাগবে না লাগবে সেগুলো আপনি সব তদারকি করেন, কিন্তু নিজের অনেক প্রয়োজনীয় জিনিস আপনি ভুলে যান, সেটা হয়তো খেয়াল রাখতে একটু পারেন বেশি ভালো বানিয়ে ফেললো না? না একটু আগে আমি তো একদম আবার নিজের বলছিলেন- ব্যাপারে কেয়ারই করি না, আমি সবার ব্যাপারে কেয়ার, আমি এমনি চিন্তা করি অনেক মানুষের, এটা ট্রু, আমি অনেককে নিয়ে অনেক চিন্তা করি, সামটাইমস একটু বেশি করে ফেলি, যে আমি ওভার থিঙ্ক করি, এটা ট্রু এই জিনিসটা। তখন হয় কি যে হয়তো এরকম হয়েছে কয়েকবার, বা হয় যে ঠিক আছে আমি আমার যে ব্যাপারটা ওটা আমি দেখছি একটু পরে, দরকার হলে একটু কিছুটা মানে একটু কমিয়ে আনলাম আমার ব্যাপারটা, যেন আমার সাথে যে আছে তার যেন চিন্তাটা যেন কম হয়, কষ্টটা যেন কম হয়। অনেক সময় এটা হয়েছে হয়তো, ওই সেন্সে হয়তো নিপুণ বলছে হতে পারে। এবার যদি পিএইচডির গল্পে যাই, আপনি এর আগে যে ইউনিভার্সিটিতে আপনি ফেলোশিপের জন্য গিয়েছিলেন 2021-এ, সেই একই ইউনিভার্সিটিতে আপনি পিএইচডি করছেন এবং ফুল স্কলারশিপে। সো এই যে এই পুরো বিষয়টি, পুরো জার্নি, এই প্রসঙ্গে যদি আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে কেমন কাটছে এবং আপনার 2021-এ আমি হিউবার্ট হামফ্রি ফেলোশিপে যাই, এবং তখন আমি অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে ওখানে একটা বছর আমার দুটো সেমেস্টার স্পেন্ড করার আমার একটা অপরচুনিটি হয়, এবং ওইটাও করেছি। ওদের তো অনেকগুলো স্কুলস, ওরা স্কুলস বলে, আমরা বলি ডিপার্টমেন্টস। তো ওদের একটা স্কুলের নাম হচ্ছে ওয়াল্টার ক্রনকাইট স্কুল অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। সো ওখানেই আমার সিলেকশনটা হয় এক বছরের একটা ফেলোশিপ, যেটার নাম হিউবার্ট হামফ্রি ফেলোশিপ। তো ওটার পর তখন আমি ওখানেরই যে প্রফেসররা বা যারা, তারা তখন একটা সেশন নিল আমাদের, আমরা 12টা দেশ থেকে অনেকে গিয়েছি, আমরা এখনো সবাই কানেক্টেড কিন্তু সব দেশের। তো তখন ওখানে বলে যে ওরা একটা সেশন নেয় যে উড ইউ লাইক টু মানে এক্সপ্লোর দ্য পিএইচডি পিএইচডি যেটা হচ্ছে আমাদের এখানে। তো তখন আমার ইন্টারেস্টটা বাড়ে তখন, অ্যান্ড আমি অ্যাপ্লাই করি। আমি অ্যাপ্লাই করার পর কিন্তু ওরা 2বার কি 3বার আমাকে অ্যাকসেপ্ট করে, কিন্তু তখন আমি ফান্ডিংটা পাই না। তো আমি বলছি যে ফান্ডিং ছাড়া আসলে সম্ভব না। তারপর ফাইনালি আমি 2025 সালে আমি ফান্ডিং পাই সেম ইউনিভার্সিটি থেকে। তখন ওরা বলে যে লোক, উই হ্যাভ ফান্ডিং এবং তুমি আর ইউ রেডি। তখন আমি ক্যানাডা ট্যুর করছি বাপ্পাদার সাথে, বাপ্পাদা, দলছুট আর আমরা ক্যানাডা ট্যুর করছি একটা। ওই সময় আমি এয়ারপোর্টে বসে আছি, টরন্টো থেকে আমরা ক্যালগারি যাবো না, ক্যালগারি থেকে টরন্টো যাবো, তখন আমার কাছে ইমেল আসে যে তুমি ফান্ডিং পেয়েছো। প্রথম যাকে আমি বলি, বাপ্পাদাই ছিল সামনে, দাদা আমি তো ফান্ডিং পেয়ে গেলাম পিএইচডির। ও কংগ্রেটস। আমি বললাম আমি কি যাবো না বুঝতে পারছি না। অবশ্যই তুমি যাবা না? আমি বুঝলাম না এটা কোন ধরনের কথা, তুমি যাবা না কেন? আমি বলছি হ্যাঁ সেটাই, আসলে দেখি কি হয়। আরো 3 বছর এখনো বাকি, 1 বছর শেষ হলো। সো আমার বিশ্বাস যে আপনি 3 বছরের মধ্যে পুরো কমপ্লিট করে আবার কি দেশে ব্যাক করবেন নাকি ওখানে থেকে? না, আমি দেশেই ব্যাক করতে চাই, কিন্তু আমার ইচ্ছা আছে ওখানে যদি আমি একটু কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্স পাই তাহলে আমার জন্য ভালো। বা ইভেন্চুয়ালি আমি দেশে ব্যাক করতে চাই, এখানে অনেক অপরচুনিটিস আছে আমার মনে হয়। রাইট। সাংবাদিকতার গল্পে আসলে আমি 2 দশক মেনশন করেছিলাম যে 2 দশকের বেশি সময়। আসলে এক্স্যাক্ট কত বছর হবে যে আপনি বাংলাদেশে সাংবাদিকতা করছেন? 20 বছরের মতো। 20 বছর। সেখানে ডেইলি স্টার তো দীর্ঘদিন, তার আগের সাথেই 20 বছর। হ্যাঁ, ডেইলি স্টারের সাথে 20 বছর, এবং আপনি বিভিন্ন ম্যাগাজিনেরও সম্পাদক ছিলেন, ডেইলি স্টারেরও বিভিন্ন পাতার আপনি এডিটর ছিলেন, এবং পরের দিকে এসে আপনি বিনোদনের পাতাটা দেখতেন। সো সেই অভিজ্ঞতাগুলো যদি একটু জানতে চাই যে কেমন ছিল। ডেইলি স্টারে তো অ্যাকচুয়ালি আমি বড়ই হয়েছি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমি জয়েন করি অ্যাজ আ স্টুডেন্ট, এবং তখন থেকেই আমার তো আসলে কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাই জার্নালিজমের বা লেখালেখি। তো ওখানেই আসলে আমার অনেক মেন্টরসদের সাথে একসাথে আমরা কাজ করে কিন্তু শিখেই কিন্তু আমার কাজগুলো করা। শেষে এসে আমি যখন আমি ফেলোশিপের জন্য যাই, তখনই আসলে আমার লাস্ট তারও পরেও আমি কাজ করেছি। আমি ছিলাম আমি 2 বছরের মতন এন্টারটেইনমেন্ট সেকশনের এডিটর ছিলাম, বাট তার আগে আমি ম্যাগাজিনের এডিটর ছিলাম, ক্যাম্পাসের এডিটর ছিলাম, বেশ কিছু সেকশনে আমি কাজ করেছি। আমি ইনফ্যাক্ট আমি একটা অ্যাওয়ার্ড, তোকে বলছিলাম একটা অ্যাওয়ার্ডও পেয়েছিলাম, যেটা আমি খুবই প্রাউড ওইটা নিয়ে, এই জন্য আমি বলি। এটা 2009-10 দিকে পেয়েছি, অনেক বছর হয়ে গেছে। তারপরও আমার
ওই কাজটা যে আমি করেছি ওইটা এখনো আমি ওই আমার কাজটা মনে নিয়ে একটু আছে। জানতে চাই, যেটা কিন্তু খুবই রিস্কি ছিল এবং আপনি সেই রিস্কি বলতে এটা বেনাপোলে চলে গেলেন। আমার জন্য রিস্কি না, ওই যাদের সাথে কাজ করেছি আমি তাদের আইডেন্টিটিটাও দিইনি। বেসিক্যালি যেটা হচ্ছে বেনাপোলে গিয়েছিলাম, ওখানে বর্ডার এরিয়া তো ওখানে কিন্তু অনেক অনেক রকমের, যেটা হয় ওয়ার্ল্ড ওয়াইড সব বর্ডারে হ্যাঁ, কিন্তু হ্যাঁ। অনেক রকমের ক্রাইমস হয়, ইয়ে হয়। তো ওই সময়টাতে বেশ কিছু ইয়াং মেয়েদেরকে, লাইক ইয়াং বলতে 12, 13, 14 বছর বয়সের মেয়েদেরকে তাদেরকে ট্রাফিক করে ওই পারে নিয়ে যাওয়া হতো টু ওয়ার্ক অ্যাজ সেক্স ওয়ার্কার্স ইলিগালি অবভিয়াসলি। কিন্তু একটা এনজিও, দুইটা এনজিও, আমাদের বাংলাদেশের একটা নন প্রফিট আর ইন্ডিয়ার একটা নন প্রফিট মিলে তাদেরকে রেস্কিউ করে ওদেরকে আবার নিয়ে আসে বাংলাদেশে। তো বেনাপোলে যারা ছিল মেয়েরা, ওরা তখন হার্ডলি 14-15 বছর বয়স, তাদের সাথে কথা বলতে আমি যাই। তাদের তখন মানে যখন রেস্কিউড হয়ে আসে, ওরা কি স্কুলে যেতে পারছে নাকি, ওরা যখন বাইরে খেলতে যায় তখন ওদের একটা অন্যরকম এখন একটা স্টিগমা, তারা যখন পানি আনতে যায় তখন একরকম, এবং ওরা অনেক মানে কি বলবো নিডি ফ্যামিলিজ বলে না, যারা আসলে মানে খুবই কি বলবো মানে কত দরিদ্র বা একদম একদম মানে ছোট ছোট বাসা, মানে ওইটা আমার জন্য একটা আই ওপেনার ছিল ওই সময়, যে আচ্ছা এখানে এইভাবে ওরা থাকছে। তো ওইটা নিয়ে যখন একটা রিপোর্ট করি বা ফিচার করি, প্রতিবেদন যেটা, হ্যাঁ ওটার জন্য ম্যাগাজিনে ছিল ওইটার, তখন ওটার জন্য আমি রেড ক্রস ইন্টারন্যাশনাল থেকে একটা অ্যাওয়ার্ড পাই। আমার এখানে একটা প্রশ্ন আছে, এই যে এত এত লেখালেখি, আপনি অনেক ফিচার লিখেছেন বা অনেক এরকম অনেক প্রতিবেদন লিখেছেন বা নিজে হয়তো তদন্ত করে বের করেছেন, কখনো মনে হয়নি যেগুলো নিয়ে একটা বই প্রকাশ করার? হ্যাঁ। তাহলে কেন করলেন? খুব আলসে এর জন্য, দ্যাটস দ্য অনলি রিজন, আর কিছু না। আমি অনেক আলসে, কিন্তু এটা করা উচিত। অবশ্যই করা উচিত, এখন অনেক সময় বাকি। বাট এখন তো পিএইচডির কাজ করবেন, গান করবেন, নাকি এই বই লিখবেন? মহা মুশকিল। এই যে তুমি আরো একটা কাজ দিয়ে দিলে আমাকে, এভাবে মাথার মধ্যে দিয়ে দিলে, এখন এটা কিন্তু করা উচিত সারাক্ষণ। আপনি এটা একবার ভাবুন, আমি কিন্তু শুরুতে বলেছি লেখক, সাংবাদিক, তো সেই জায়গা থেকে আজকে আমি প্রশ্ন করছিলাম যে আপু আপনার কি কোনো বই বেরিয়েছে? আমার কোনো বই নাই, কিন্তু আমি বেশ কিছু না, অ্যাকচুয়ালি দুইটা কি তিনটার মতন থিসিস পেপার না, অ্যান্থোলজি বলে এগুলাকে। ওই অ্যান্থোলজির মধ্যে আমার একটা দুইটা স্টোরিজ গিয়েছে, গল্প ফিকশন গিয়েছে। কিন্তু ভেরি রিসেন্টলি আমেরিকাতে উই রাইজ বলে একটা বই বেরিয়েছে, যেখানে অনেকগুলো দেশের মহিলারা, সরি এটার নাম হলো শি রাইজেস, এটার নাম। ও একটা অ্যান্থোলজিতে ওখানে গল্প গিয়েছে, আমারও একটা গল্প গিয়েছে, এটা গত বছর, সরি এই বছরই বের হলো এটা। এবার যদি একটু উপস্থাপক এডিটার প্রসঙ্গে আসি, অনেকদিন আপনি বিভিন্ন প্রোগ্রাম উপস্থাপনা করেছেন। আজকে যদি এই বিজনেস স্ট্যান্ডার্ডের স্পটলাইটের উপস্থাপকের চেয়ারে বসতেন, তাহলে এলিটা করিমকে কি প্রশ্ন করতেন? দেখো আমি একটা কথা বলি মো, আই এম আ বিগ ফ্যান অফ ইয়োর্স। তোমাকে আমি আগেও বলেছি, তুমি যেভাবে এত সুন্দর করে কথা বলো, তোমার ভাষাটা তুমি যেভাবে ইউজ করো, আই থিঙ্ক ইটস বিউটিফুল। এবং আমি উপস্থাপনা করতাম একটা সময়, আমার ভাষা ল্যাঙ্গুয়েজ যেভাবে মানে ইউজেজটা কিন্তু কখনো ঠিক আমার মনে হয় সুন্দর হতো না। এই জন্য আমি আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। যখন ইংলিশে কিছু হতো তখন আমি হয়তো আর একটু ইজিলি বলতে পারতাম, বাট আমি কিন্তু তোমার কথা যখন শুনি আমার মনে হয় যে প্লিজ ডোন্ট স্টপ, তুমি খুব সুন্দর করে কথা বলো। তো আমি এলিটা করিমকে কি প্রশ্ন করতাম, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, যদি আমাকে স্পটলাইটে এখানে আনা হয় বিজনেস স্ট্যান্ডার্ডে, যে মো আমি জানি তুমি কিন্তু তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনস কিন্তু বেশ হাই, এটা কিন্তু অনেকে জানে না, বা আমিও একটু তোমাকে নিয়ে রিসার্চ করেছি, এবং আমি এটাও জানি যে তুমি একটা খুব ভালো একটা প্রোগ্রামে মাস্টার্সে ঢুকেছিলে, বাট তোমার এই কাজের জন্য বা এগুলোর জন্য তুমি তোমার মাস্টার্সের প্রোগ্রামটা তোমার ছেড়ে দিতে হয়েছে। না, ওটা কমপ্লিট করেছিলাম। ও কমপ্লিট করেছো ফাইনালি? এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। মাশাআল্লাহ, ফার্স্ট ক্লাস ফার্স্ট। দ্যাটস ফ্যান্টাস্টিক। ফার্স্ট ব্যাচের প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ ডিপার্টমেন্ট। আচ্ছা। ওইটার মাস্টার্সের ফার্স্ট ব্যাচের ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো। আমার মনে হয় তোমার এখন খুবই শিগগিরই একটা পিএইচডি করে ফেলা উচিত। ও মাই গড, আমি এটা অনেক অনেক বড় কাজ, আমি জানি না ততদূর যেতে পারবো কিনা। কিন্তু আমি এবার একটু ব্যক্তি এলিটার আরো কিছু কথা জানতে চাই। বাবা, মা এবং 4 ভাই বোন, আপনি সবার বড়। এক ভাই তো আমরা সবাই তাকে জানি, এমিল ভাই, তিনি তো একজন সঙ্গীত শিল্পী, শূন্য ব্যান্ডে রয়েছে। আবার এলিন ভাইয়া বোধহয় তিনি ক্রীড়া সম্পাদক, ক্রীড়া প্রতিবেদক ছিল একটা সময়। ও হ্যাঁ, ও ক্রীড়া ছিল, কিন্তু মানে ডেইলি স্টারে। এরপরে সে আমাদের যে ম্যাগাজিনটা ছিল ওখানে সে কাজ করতো। তো সে আরো অনেক অনেক ধরনের, লাইক সে হিউম্যান রাইটস নিয়েও প্রচুর কাজ করেছে।
এই মুহূর্তে কিন্তু সে, আমি নিউজ পেপারের নাম ভুলে গেছি, এই মুহূর্তে সে মানে ও এখন কানাডাতে থাকে ওর ফ্যামিলি নিয়ে, সে ওখানেরও কিন্তু ও একটা পিএইচডি শেষ করছে এখন ওখানে, এবং সে ওখানে একটা নিউজ পেপারের সাথে কাজ করছে, হি ইজ এ জার্নালিস্ট ওখানে অ্যাজ ওয়েল। এবং ওর পিএইচডি টপিকটা কিন্তু রোহিঙ্গা রিলেটেড কিছু একটা, কারণ সে এখানে রোহিঙ্গার ক্যাম্পে গিয়ে প্রচুর কাজ করতো। ওকে, হ্যাঁ। আর আপু কোথায় আছেন? ইলোরা, সেও এখন ভ্যানকুভারে, সে পড়াশোনা করছে ওখানে। ফাইনালি ওর একটা সেকেন্ড মাস্টার্স যেটা শেষ হলো, তারপর সে যেটা হয় চাকরি বাকরি। ওরও এভরিওয়ান হ্যাজ देयर ওন ফ্যামিলিজ, ওরা নিজেদের মতন মানে গুছিয়ে নিয়েছে। আপনি একদিকে আমেরিকায়, বাকিরা কানাডাতে। আমি আমেরিকার চেয়েও বেশি মনে হয় বাংলাদেশে, কারণ আমি চান্স পেলে বাংলাদেশে চলে আসি। আবার ডিসেম্বরে দেখা হচ্ছে আবার ইনশাআল্লাহ। আঙ্কেলের কথা শুনবো, আন্টির কথা শুনবো। আমার আব্বু 1978-এ সৌদি আরবিয়া চলে যান। তখন ওই সময় উনি সবসময় টিচিংই করেছেন, দ্যাট ওয়াজ হিজ প্রফেশন। উনি ইংলিশ পড়াতেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়াতেন মেইনলি ওখানে, এবং ওনার স্টুডেন্টসরা ছিলই কিন্তু একদম অ্যারাবিক স্পিকিং সাউদিজ ওখানে পড়াতেন। এবং এক পর্যায়ে আমার আব্বু একটা অপরচুনিটি পেয়েছিলেন যে ওখানে যারা সাউদি প্রফেশনালস, ধরো যারা কাস্টমসে কাজ করে, পুলিশে কাজ করে, যারা তাদেরকে একটা আলাদা করে ইভিনিং ক্লাসেস নিত তাদের। আচ্ছা। তো এর জন্য আমার আব্বুর খুব অনেক কানেকশন হয়ে গিয়েছিল সাউদির ওখানে, পুলিশের মধ্যে, কাস্টমসে, এয়ারপোর্টে গেলে আমরা দেখতাম আব্বুর স্টুডেন্টস সব জায়গায়। তো এটা একটা মজার একটা অভিজ্ঞতা ছিল আমাদের জন্য ছোটবেলায়। তো আমার আব্বু ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংলিশে মাস্টার্স করেন, ওই তো 1970s-এ, তারপর তো চলে যান ওখানে। এবং আব্বু যখন ফাইনালি রিটায়ার করে বাংলাদেশে আসেন 2010-এ, বাট আব্বুর একটা কন্ডিশন ধরা পড়ে, এবং 2011 আব্বু মারা যান। তো আচ্ছা, আব্বু আসবে এবং আব্বু রেস্ট অফ দ্য মানে বাংলাদেশে থাকবে, হ্যাঁ, যেটার জন্য আসলে অনেক মানুষরা কি ভালো লাইফের জন্যই তো বাইরে যায়, যে তারপর যখন আমরা বাংলাদেশে ফিরে যাব বা নিজ বাড়িতে ফিরে যাব, তখন একটা আরামের একটা লাইফ কাটাবো। ওইটা আসলে আমার আব্বুর, যদিও আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমরা সবাই অনেক একটা ভালো একটা কি বলবো একটা অবস্থান বা যেটাই বলি না, একটা ভালো একটা জীবন, ভালো লাইফ, আমরা ভালো জায়গায় বড় হয়েছি, সবকিছু ভালো ছিল। কিন্তু তারপরও আই থিঙ্ক হি ওয়েন্ট অ্যাওয়ে টু সুন, আমার আব্বু। আর আমার আম্মু এখন, আমার আম্মু কিন্তু গান করতেন, এবং আমার আব্বু কিন্তু প্রোগ্রামস অর্গানাইজ করতেন ওখানে সাউদিতে। হ্যাঁ, আমার আম্মু সব বাচ্চাদেরকে গান শেখাতেন ওখানে। তো এই মুহূর্তে এখন আপনি আন্টির কাছে প্রথম গান শিখেছিলেন? হ্যাঁ, একদম আমার আম্মুর কাছ থেকে। আম্মুর কোনো ফর্মাল ট্রেনিং নেই, বা যাই পারতো আম্মুই শিখিয়েছে আমাকে, এমিলকে। আম্মু এখন এই মুহূর্তে আম্মুর যে নাতি নশা আছে, সবাই তো কানাডাতে, তাদের সাথে একটু টাইম স্পেন্ড করছেন, আবার চলে আসবেন। দারুণ। আপনার তাহলে মানে পুরো জিনিসটা খুব গোছানো, এবং আমার সবচেয়ে ভালো লাগে নিপুণ ভাইয়ের প্রসঙ্গে আবার আসেন, দুজনের মধ্যে যে বন্ডিং, যে আপনারা দুজনের কাজের সময়টা খুব সাপোর্ট করেন। আমি একবার আপনাকে প্রশ্ন করেছিলাম মহানগর 3 কবে আসবে, আপনি বলেছেন যে নিপুণ কি করবে সেটা তো নিপুণ নিজেই জানে না, আমি কোথা থেকে জানবো। এবং আমার সেই গানের কথা মনে পড়লো, 2024-এ যখন তিনি জোড়া পুরস্কার পেলেন, বেস্ট সিরিজ এবং বেস্ট ডিরেক্টর, দুইটা। এবং ওইবার তিনি ভেবে নিয়েছিলেন যে পুরস্কার পাবেন না, কারণ আপনি না থাকলে পুরস্কারটা প্রতিবার পান, 2018, 2021 এবং 22 বা 23, আমি এটাতে একটু কনফিউজড। বাট 18-র সময় তখনও আপনি শো করতে গেছেন দেশের বাইরে, 21-এ বোধহয় ফেলোশিপে গেছেন। সো ভাইয়া ধারণা করেছিল যে এবার পুরস্কার তিনি পাচ্ছেন না, কিন্তু যখন জোড়া পুরস্কার, তখন তিনি গান করেছিলেন, পুরস্কারটা আমি পেয়ে গেছি, এলিটা শুনছো, মোমেন্টটা কি স্মরণ করতে চাই। না, ওর ইয়েটা হচ্ছে যে আমি যখন থাকি না তখন সে পুরস্কারগুলো পায় সবসময়। প্রথম আলোতে প্রথম আলোর অ্যাওয়ার্ড পেয়েছে, তারপর ডেইলি স্টার OTT অ্যাওয়ার্ডও পেয়েছে, এবং সে প্রতিবার এটা অ্যানাউন্সও করে। তো এখন যেটা হয়েছে, সে এবং গান টানও গায় একটু, হ্যাঁ। তো একবার দেখা গেল যে আমি ছিলাম, এবং আমার ডিউটি ছিল ওকে ভিডিও করা, ও যাচ্ছে নিচ্ছে সবকিছু, তখনও সে, এবং সে পুরস্কারটা পেয়েছে। তো ওটা ব্রেক হলো আর কি, যে আপনি থাকলেও পাচ্ছেন। আর আমার সবচেয়ে মজার জিনিস মনে আছে, যখন OTT অ্যাওয়ার্ড সে পেলো ডেইলি স্টারে, তখন সে যখন বললো যে এলিটা তুমি আর এসো না, মানে অ্যানাউন্সমেন্ট দিল, এলিটা তুমি আর এসো না, তুমি বাইরে থাকো, তাহলে আমি আরো অ্যাওয়ার্ড পাবো। ওখানে কিন্তু আমার সব মেন্টরসরা বসা, ওখানে আমার যিনি এডিটর মিস্টার মাহফুজ আলম, উনি বসা। উনি পরে এসে বলছে, নো ডোন্ট সে দ্যাট, আমরা চাই এলিটা যেন ফেরত আসুক, তুমি এরকম বলবে না। হ্যাঁ, মজা। আপনাদের কখন দ্বন্দ্বটা বেশি হয়? যদি এটা ভাইয়া বলেননি, বলেছে কোনো দ্বন্দ্বের কিছু নাই, মানে শুধু আপনি যখন কথা বলেন, তিনি হয়তো না শুনে কারো কাছে কিছু চাইলে আপনি রেগে যান, কিংবা কেউ আপনার কথা মনোযোগ দিয়ে না শুনলে বা আপনি বুঝাতে না পারলে তখন আপনি রেগে যান। আদারওয়াইজ আমি একটু মেজাজি মানুষ, তো কখন যে রেগে যাই আমি জানি না, এটা ডেফিনেটলি নিপুণ হয়তো বেটার বলতে পারে। দ্বন্দ্ব আসলে ওইভাবে
শুনো একটা মানে একটা ম্যারিড লাইফে যেটা হয় কখন কেন বিরক্ত হচ্ছে মানুষ কিসের জন্য বোঝা এটা মুশকিল। বোঝা মুশকিল। আর আমাদের মতো মেজর কোনো রকম আসলে ঝগড়াঝাটি তো আসলে ওভাবে কখনো হয়নি, বা হলেও হয়তো এটাকে আমরা খুব একটা মানে ভুলে আগাতে যাচ্ছি। দেননি। হ্যাঁ 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 এক্স্যাক্টলি, আগাতে দিন। আর আরেকটা হচ্ছে কি আমার মনে হয় যে আমরা দুজনকে খুব স্পেস দেই, তো True. যার জন্য আমরা আমাদের কাজগুলো ঠিক মতন করতে পারি। এটা অনেক এবং আই থিঙ্ক important। নিজে যদি স্যাটিসফাইড থাকো এবং নিজে যদি হ্যাপি থাকো তাহলে কিন্তু তুমি তোমার পার্টনারকে আসলে তার জন্য আরো বেশি কেয়ার করতে পারবে, এবং তার কাজ নিয়েও কিন্তু তোমারও কিন্তু ইন্টারেস্টটা বাড়বে আমার মনে হয়। অনেক সময় দেখেছি যে কেউ একটু বেশি সেলফিশ হয়ে যায়, তার পার্টনার বা তার স্পাউসের আসলে কি হচ্ছে তার লাইফে এটা নিয়ে কোনো ইন্টারেস্ট আসলে থাকে না, একটা রোবটিক একটা জীবন হয়ে যায়। এটা আমি খুব ভয় পাই, এবং থ্যাংক গড ওই জিনিসটা এখনো যাক, পর্যন্ত thank আমাদের God. মধ্যে না এমনটা না থাকুক সেটাই প্রত্যাশা। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমি জানি Thank না আমি you, কিছু Mom. মিস করে গেছি কিনা। না মিস করনি, ইটস ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আবার অনেক ভালোবাসা। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আমি একটা গান দিয়ে শেষ করতে চাই, তার আগে আমি বিদায় নিব। Okay. সো ফার্স্টে আপনি বলুন দর্শকদের উদ্দেশ্যে। আমি বিজনেস স্ট্যান্ডার্ডে যারা পেপার পড়েন, যারা লেখালেখি করেন, যারা দেখছেন আপনারা সবাই, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই প্রোগ্রামটা দেখছেন এবং আমার এই বকবকগুলো শুনছেন। আমার নিউজ পেপারের প্রতি, নিউজের প্রতি একটা আলাদা একটা আছে, প্যাশন আছে, বা আমি খুব লাইক করি পেপারের যে ব্যাপারটা, অনলাইন ভার্সন থেকে পেপারটা খুব ভালো লাগে। তো আমার সামনে এতগুলো পেপার আছে দেখে খুব ভালো লাগছে। আপনারা প্লিজ মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন থেকে দূরে থাকুন, সবকিছু ভেরিফাই করে যা কিছু দেখবেন আপনারা অনলাইন গুলোকে ভেরিফাই করবেন, তার আগে হুট করে শেয়ার দিবেন না, একটু বেশি বেশি লেকচার হয়ে যাচ্ছে। না, না, ঠিক আছে, একদম হ্যাঁ, পারফেক্ট। সবাই ভালো থাকবেন। আর বিজনেস স্ট্যান্ডার্ডে সবাইকে বলছি আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ এই অপরচুনিটিটা, এই প্ল্যাটফর্মটা আমাকে দেওয়ার জন্য মোয়ের মাধ্যমে। আবার অশেষ কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। আমি বিদায় নিচ্ছি, তারপর গান শুনবো। প্রিয় দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। আপনারা দেখছিলেন আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইট। দেখা হচ্ছে আবারও নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষের পাশে থাকুন। গান শুনবো। হৃদয়ে ঝরে আকাশ পাতাল কত ডাকাডাকি, সারা রাত্রি তোমার স্বপ্নে নির্ঘুম জেগে থাকি, কত স্বাদ নিবিড় করে তোমাকে ভালোবাসি, তোমারই জন্যে আমার এত কান্না হাসি, কেন যে মনে হয় বোঝো না আমাকে, তোমারই কারণে ফিরিয়ে দিলাম পৃথিবীকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।